23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। যেখানে জমায়েত করবে তোলামূল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম। আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভোট করবেন তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হারাবেন তো? তৃণমূল মানে চোর, ধরো, সাফ করে দেন। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল, আমাকেই বলেছে, নাম ধরতে তো ভয় পায়, বলে বিরোধী দল পিসি ভাইপো বলে নাম বলে না, ভয়ে নাম বললে দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন। আমি আপনাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনি কলকাতা থেকে গেছিলেন, আপনাকে হারিয়েছে গাঁয়ের ছেলে। 23 তারিখ এবারের লোকসভা নির্বাচন, সেখানে যে ভোট হচ্ছে, অবশ্যই দিল্লিতে কে প্রধানমন্ত্রী হবেন তার ভোট হচ্ছে, কিন্তু একটা সার্বিকভাবে মতবাদ রয়েছে যে এবারের নির্বাচনে 2019-এর থেকে যদি একটি আসনও বিজেপি বেশি পায়, অর্থাৎ 2019-এ 18 জন এমপি এখান থেকে বাংলা থেকে বিজেপির হয়ে জিতেছিলেন, তো যদি 19 জন এমপি জেতে তাহলে নাকি এই রাজ্যের যে রাজ্য সরকারটা রয়েছে তারা 2026 অবধি আর কন্টিনিউ করতে পারবে না। সত্যি মিথ্যা সেটা পরের ব্যাপার, কিন্তু আজকে বিষ্ণুপুরের গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে 2026-এ নয় 2024-এই কিন্তু বিধানসভা ভোট হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এখন দেখুন, এই ধরনের কথাবার্তা রাজনৈতিক মঞ্চ থেকে অনেক রাজনৈতিক নেতা বলেনি, কিন্তু সত্যি শুভেন্দুবাবুর এই কথাটা কথার কথা, নাকি শুভেন্দুবাবু যে টোনে কথাটা বলছেন, যেভাবে ভোটের হাওয়া চলছে, তাতে সত্যি এই বাংলায় 2024-এ ভোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? আর সেই সম্ভাবনার কথা সবথেকে ভালো যিনি বুঝতে পারছেন তিনি হচ্ছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। কেন বলছি তার কথাটাও শুনিয়ে নিই, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। শুনুন তিনি আজকে কি বলেছেন। যদিও এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে, দিল্লিতে উল্টাতে হবে, দিল্লিকে পাল্টাতে হবে, দিল্লিকে পরিবর্তন আনতে হবে। দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলনা করবার চেষ্টা না করে। যদিও এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। আচ্ছা, তিনি তো লোকসভা ভোটে লড়ছেন, এবং যেটুকুনি কিছুদিন আগেও আমরা শুনতাম যে 42 আসন নাকি তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে জিতবে। এই রাজ্যের বাইরেও আরও 2-3টে আসন লড়ছে বোধহয় তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশে একটা, ত্রিপুরাতে একটা, মেঘালয়ে একটা, সেই 3টেও নাকি জিতবে। দিয়ে 45টা আসন জিতে তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন দেশের, এবং ইন্ডি জোট ক্ষমতায় আসবে, সেই ইন্ডি জোটের নামটাও তিনি দিয়েছেন। হঠাৎ করে আজকে কেন তাকে বলতে হচ্ছে যে এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন?
ইলেকশন, তারপর দিল্লিকে উল্টাতে পাল্টাতে অনেক কিছু তিনি বললেন, কিন্তু এটা বাংলার ইলেকশন নয়, দিল্লির ইলেকশন। স্পেসিফিক্যালি কেন তাকে বলতে হচ্ছে, এইখানেই হচ্ছে প্রশ্নটা। তাহলে কি শুভেন্দুবাবুর কথা যেটা রয়েছে সেটার মধ্যে সত্যতা রয়েছে? তিনি বুঝতে পারছেন যে বাংলার ইলেকশনটাও আর খুব বেশি দেরি নয়, তাই একটা কোথাও গিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করলেন, দলকে এখনও আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু নিজে ভেতর থেকে কেঁপে গেছেন। কেন বলছি এই কথা অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রাজনৈতিক প্রচার উপলক্ষে অনেক অনেক কথাই বলেন, কিন্তু অনেকেই যে কথাটা বলছেন যে এবারে একটি আসন পেলে, যেটা বলে শুরু করেছিলাম যে একটি আসনও যদি 2019-এর থেকে বেশি বিজেপি পায় তাহলে কিন্তু নবান্নের গদি কতদিন যে এই রাজ্যে টিকিয়ে রাখতে পারবে শাসক দল, সেই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এখন আপনারা স্বাভাবিকভাবেই প্রশ্নটা করবেন যে 2019-এও তো 18টা আসন পেয়েছিল বিজেপি, যখন তাদের সোকল্ড কোনো সংগঠন ছিল না। তারপর 2021-এ একটা দুর্দান্ত হাওয়া হলো, বিজেপি নেতারা এসে প্রচার করলেন 200-র উপর আসন পাবেন। অনেক রাজনৈতিক সমীক্ষকে, ইভেন আমরাও বলেছিলাম যে এই রাজ্যে একটা পরিবর্তন হতে পারে, তেমন একটা হাওয়া চলছে। কিন্তু কোথায় কি হলো? তাহলে 18 আসন পেয়ে কিছু হয়নি, আর 19 আসন পেয়েই হয়ে যাবে? দেখুন, এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে, যে কথাটা বললাম যে 2019-এ যে 18টা আসন হয়েছিল সেটা মানুষের স্বতঃস্ফূর্ত জনসমর্থন থেকে হয়েছিল। এই রাজ্যে যে বিজেপি এত আসন পেতে পারে এটা কিন্তু কেউ কল্পনাতেও আনতে পারেনি, যে কারণে 2019-এ যখন আমরা ওপিনিয়ন পোল করছিলাম আমরা বলেছিলাম যে বিজেপি 17টা অবধি আসন পেতে পারে। তারপর যখন এক্সিট পোল করলাম দেখালাম 19টা আসন বিজেপির পক্ষে আসতে পারে। অনেকেই আমাদের পাগল ছাগল এবং অনেক কথা বলেছিলেন, তারপর বাস্তবে দেখা গেল 18টা আসন পেয়েছে। এবং এর একটা বড় কারণ ছিল যে শাসক দল বোধহয় প্রিপেয়ার ছিল না। তারা ভেবেছিল যে বিজেপি কিছুটা ভোট বাড়াবে, তাতে বাম কংগ্রেসের ভোট কিছুটা কাটাকাটি হবে, তাতে আখেরে তাদের সুবিধা হবে। কিন্তু মানুষ যে একতরফাভাবে বিজেপিকে ভোট দিতে শুরু করবে এটা বোধহয় ভাবতে পারেনি। এবারে কিন্তু বিজেপি যে প্রধান বিরোধী দল সেটা অন্তত স্পষ্ট হয়ে গেছে, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আর 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না। 2 নম্বর, 2019-এ যে সংগঠন ছিল তার থেকে অনেক পাকাপোক্ত সংগঠন। হ্যাঁ, এখনও সেই সংগঠনে বিজেপির অনেক খামতি রয়েছে, কিন্তু অনেক পাকাপোক্ত সংগঠন হয়েছে, জনসমর্থন অনেক বেড়েছে। 3 নম্বর যে জায়গাটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সময় বিজেপিকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন কার্যত একা কাঁধে দায়িত্বটা পড়ে গিয়েছিল দিলীপ ঘোষের, এবং তার সঙ্গে কিছুটা ছিলেন মুকুল রায়। কিন্তু আজকে দেখুন, বিজেপির যে প্রথম সারির নেতৃত্ব, মানে কেন্দ্রীয় নেতৃত্বের কথা বাদ দিচ্ছি, আমি একদম বঙ্গ নেতৃত্বের কথা বলছি। ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, এই যে এক ঝাঁক মুখ সামনে উঠে আসছেন এবং তারা যেভাবে আক্রমণটা করছেন, যেভাবে সামনে থেকে নেতৃত্বটা দিচ্ছেন, তাতে করে কিন্তু বাংলার মানুষের আস্থা ভরসা অনেকটা তারা জেতার মতো জায়গায় আছেন। আর সেই কারণেই কিন্তু এই কথাটা জোর দিয়ে শুভেন্দু অধিকারী বলতে পারছেন যে আপনারা যদি সাফ করেন তাহলে 2026-এ, মানে এটা দিল্লির জন্য লড়াই হলেও আপনারা যদি ঠিকঠাকভাবে ভোটটা দেন, মানুষের সেই জনসমর্থন থাকে, তাহলে কিন্তু শাসক দল চাপে পড়ে যাবে, আর 26 অবধি এই সরকার টিকিয়ে রাখতে পারবে না। অনেকেই সেই দল থেকে বেরিয়ে যেতে চাইবে, এবং যেভাবে দুর্নীতিকাণ্ডের তদন্ত এগোচ্ছে, যেভাবে হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সেখানে অনেকেই হয়তো জেলেও থাকতে হতে পারে। সেই সবকে তিনি মিন করছেন, এবং সেই জায়গা থেকেই মানুষও তখন কিন্তু আর এই শাসক দলকে তিষ্ঠ হতে দেবে না। যেভাবে 2009-এর পর তৎকালীন বাম সরকারটা ফ্রিজ হয়ে গিয়েছিল, এই সরকারও কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার চান্স রয়েছে। এই বার্তাটা শুভেন্দু অধিকারী দিতে চাইছেন। বেশ, তিনি বিজেপি করছেন, তিনি বিরোধী দল করছেন, তিনি কর্মী সমর্থক ভোটারদের উজ্জীবিত করতে এই কথা বলবেন, কিন্তু এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের যিনি সর্বোচ্চ নেত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কেন জোর দিয়ে বলতে হচ্ছে যে এই নির্বাচনটা বাংলার নির্বাচন নয়, এই নির্বাচনটা দিল্লির নির্বাচন? কথাটার মধ্যে ইঙ্গিতটা বুঝুন। অর্থাৎ এই নির্বাচনে খারাপ কিছু হলেও তৃণমূল কংগ্রেসের কিছু এসে যাবে না, তার হাতে এখনো 2 বছর সময় রয়েছে। এই বার্তাটাই তিনি দলীয় কর্মী সমর্থকদের দিতে চাইছেন। কেন জোর করে এই জায়গাটা দেওয়ার কথা হচ্ছে? তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন। এটাই তো টিআরপি ছিল তৃণমূল কংগ্রেসের, যে দিদিকে এখান থেকে 42-টা আসন দিয়ে দাও, বাকিটা দিদি বুঝে নেবে। 272-এর ইকুয়েশন কী করে মেলাতে হয় তিনি দেখিয়ে দেবেন। এবং সেই জায়গাতে বিজেপির বিরুদ্ধে সবথেকে বড় মুখ তিনি। তাহলে কি এই প্রথম 3 দফার যে নির্বাচন হয়েছে তাতে স্পষ্ট বুঝতে পারছেন তিনি যে হাওয়া অত্যন্ত খারাপ।
প্রাক নির্বাচনী সমীক্ষায় যা ফলাফল দেখানো হচ্ছিল, ফলাফল তার থেকেও অত্যন্ত খারাপ হতে চলেছে। আর সেই জন্য একটা ভেঙে পড়ার জায়গা আসছে। এই ধরনের ফলাফল হলে কিন্তু কর্মী সমর্থকদের উৎসাহ কমে যাবে। দলীয় বিধায়ক যারা রয়েছেন তারা কিন্তু এদিক ওদিক করার চেষ্টা করবেন এবং আগামী দিনে বিপদটা আরও বাড়বে। আর সেই জন্যই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে দিল্লির নির্বাচন, এখানকার নির্বাচনে কোনো রকম বাংলার নির্বাচন নয়, এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে খারাপ ফলাফল হলেও 2019-এও আমাদের আসন কিছুটা কমেছিল, কিন্তু 2021-এ আমরা ক্ষমতা ধরে রেখেছিলাম। 2026 অবধি সরকারটা চলবে, 2026-এ গিয়ে আমরা ভালো কিছু করব। এবং ওই যে বক্তৃতার অংশটা দেখালাম, সেখানে পুরো বক্তৃতাটা দেখলে আপনারা দেখবেন সেখানে বারবার বলছেন, আমি তো 2021-এ জেতার আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, দিয়েছি তো, এবং বিভিন্ন তিনি প্রকল্পের কথা বলছেন। এই বিধানসভা কেন্দ্রিক ব্যাপারটা লোকসভায় কেন নিয়ে আসতে হচ্ছে? এখানেই তো প্রশ্নটা উঠছে। তাহলে শুভেন্দু অধিকারীরা যে কথাটা বলছেন সেটা নিখাদ রাজনৈতিক প্রচার নয়, সেটার মধ্যে কোথাও বাস্তবতা আছে। যেটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, তাদের মধ্যেও তাদের যে নির্যাসটা উঠে আসছে যে 2019-এর থেকে একটি আসন বেশি পেলেও বিজেপি যেভাবে পেনিট্রেট করতে শুরু করবেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে ঝড় উঠবে, সেই ঝড় সামাল দেওয়ার ক্ষমতা এই ঘাসফুল শিবিরের নেই। এবং তাদেরকে কিন্তু 2024-এই হয়তো বিদায় নিতে হবে। বিদায় নেবেন কি নেবেন না সেটা হয়তো বাংলার জনগণ ঠিক করবেন, কিন্তু সরকারটা 2026 অবধি টেনে নিয়ে যেতে পারবেন না। এই বছরের মধ্যেই আবার একটা বিধানসভা ভোটের মুখোমুখি হতে হবে এবং সেই জায়গাটাতে কি তখন ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য স্পেশালি মেনশন করতে হচ্ছে এটা বাংলার ভোট নয়, এটা দিল্লির ভোট। দিল্লির ভোটে যে কিছু করতে পারবেন না, ভরাডুবিটা যে নিশ্চিত হচ্ছে সেটা বুঝে যাচ্ছেন। আর তারপরে দলকে আশ্বস্ত করার জন্য, দলকে বার্তা দেওয়ার জন্য বলতে হচ্ছে এখনও তো হাতে 2 বছর সময় আছে, আমরা সব ঘুরিয়ে নেব। এই ব্যাপারটাকে এখন থেকে বলতে শুরু করছে 4 জুন। কি ভয়ঙ্কর ভরাডুবি হতে চলেছে। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের কথাই আপনাদের শোনালাম, এবং সেই জায়গা থেকে যে কনফিডেন্সটা ঝরে পড়লো শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে, সেটা কি দেখা গেল তৃণমূল নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে? আমার তো অন্তত লাগলো না। আপনাদের কি লাগছে? সত্যিই কি শুভেন্দু অধিকারীর কথায় সারবত্তা আছে? 2024-এর মধ্যেই এই সরকারটা চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে? আর সেই চাপটা কি সত্যি তৃণমূল নেত্রীও বুঝতে পারছেন? এই দুটো ভার্সন শুনে আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।